রৌদ্র যখন হাঁটছিল তখনই তার পকেটে কড়কড় শব্দ তুলে ফোনটা বেজে ওঠে। রৌদ্র বিরক্ত ভঙ্গিতে তুলে নিল ফোনটা। কোনো রকমে কলটা রিসিভ করে কানে ঠেকিয়ে কথা বলতে লাগলো। তখনই অদূরে নুপুরের রিনিঝিনি শব্দ তুলে কারো হেঁটে আসার আওয়াজ হয়। রৌদ্র ভাবলেশীনভাবে একবার সেদিকে আর চোখে তাকিয়ে যেই না চোখ ফেরাবে, অমনি বেচারার চোখ দুটো যেন সেদিকেই আটকে গেল। হাতের মোবাইলটা অবহেলায় পড়ে গেল মাটিতে। হার্টের কয়েকটা বিট যেন ক্ষণিকে মিস হয়ে গেল তার। মুগ্ধ কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। অদূরে দাঁড়িয়ে থাকা অরিন বেশ শুনল কথাটা। মেয়েটা লাজেও হাসল। পরনের বটল গ্রিন কালারের কারুকার্যে সজ্জিত লেহেঙ্গাটা যেন ফুটে উঠেছে মেয়েটার গায়ে। মাথার উপর সেম কালারের হিজাব বাঁধা, মুখে তেমন কোনো প্রসাধনীর ছাপ নেই, আছে শুধু হালকা খয়েরি রঙের লিপস্টিক, চোখে চিকন করে টানা কাজল, তার উপরে ক্যাট আইলাইনার। ব্যাস এইটুকুতে মেয়েটা যেন সাক্ষাৎ একটা বারবি ডল। রৌদ্র পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের পানে। অরিন এবার ধীরে ধীরে লেহেঙ্গা ধরে এগিয়ে আসে। রৌদ্রের থেকে কিছুটা দূরত্ব রেখে মুচকি হাসল মেয়েটা। তখনই স্পষ্ট চক্ষু গোচর হয় মেয়েটার গালের গর্ত দুটো। রৌদ্রের বুঝি এবার জান যায় যায় অবস্থা। ছেলেটা তৎক্ষণাৎ হাঁসফাঁস করতে লাগলো। তা দেখে অরিন চমকায়, চকিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রৌদ্র অরিনের দিকে আবারও দৃষ্টিপাত করে, মুখে দুষ্টুমির আভাস টেনে বলল, এতটা সুন্দর লাগতে নেই সানশাইন। আমার মতো দুর্বল মানুষটা অসুস্থ হয়ে পড়বে তোকে দেখে, এই যেমনটা আমি হলাম। রৌদ্রের এহেন কথায় লজ্জায় পড়ল মেয়েটা। আহারে, বেচারি কাল থেকে শুধু লজ্জাই পাচ্ছে। আর রৌদ্র, সেও তো চুল পরিমাণ সুযোগ ছাড় দিচ্ছে না মেয়েটাকে লজ্জা দেবার। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখটায় বুঝে নির্ঘাত এতক্ষণে লজ্জালু আভা ছড়িয়ে পড়েছে। রৌদ্র এগিয়ে আসে কিছুটা, অরিনের থুতনিতে দু আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করে তুলে। তারপর মেয়েটার চোখে নিচ থেকে খানিকটা কাজল নিজের আঙুল উঠিয়ে সেটাকে আল গুছিয়ে মেয়েটার ডান হাতের অনামিকায় লাগিয়ে দেয়। পরক্ষণে ঘোর লাগা নয়নে তাকিয়ে থেকে বলল, আমার সানশাইনের উপর আমি ব্যতীত আর কারণ নজর না লাগুক। সকল কাল দৃষ্টি তোকে ছোঁয়ার আগে আমাকে অতিক্রম করুক। অরিন মুগ্ধ হয়ে শুনল তার প্রেমিক পুরুষের কথা। আজ কেন জানি নিজেকে তার বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। মনে হচ্ছে বড় ভাগ্য করে পেয়েছে সেই মানুষটাকে। রৌদ্র অরিনের দিকে তাকিয়ে চোখ টিপে তৎক্ষণাৎ মেয়েটা মুখ নামিয়ে ফেলে। ইস, আবারও লজ্জা। রৌদ্র এবার মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, আমার সামনে এতটা লজ্জা পাস না সানশাইন, কেননা তোর অমন লজ্জা মাখা মুখ দেখলে নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়ে আমার জন্য। বারে বারে ইচ্ছে হয় তোর সব লজ্জা ভেঙে দিতে। তাই প্লিজ আমি এতটা পাগল করিস না। থমকায় অরিন। চোখ দুটো এখনো পলকহীন তার। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দটা যেন বেড়ে যাচ্ছে আবারও। রৌদ্রের বলা প্রতিটা কথায় কেমন বুকে এসে লাগে তার। আচ্ছা, এমন কেন হচ্ছে এখন? কই, আগে তো ছেলেটার কথা শুনলে এমন লাগতো না, তাহলে এখন কেন এমন লাগে? অরিন ধীরে ধীরে বলল, আপনি এতটা বদলে গেলেন কিভাবে ডাক্তার সাহেব? রৌদ্র সরু চোখে তাকিয়ে অরিনের দিকে। কথাটা শোনা মাত্র হাসলো ঠোঁট পিষে। বলল, আমি বদলাইনি সানশাইন, এটা বল আমি নিজের আসল রূপের কিছু অংশ দেখাচ্ছি তোকে। অরিন অবাক হয়, চোখ দুটো বড়সড় করে জিজ্ঞেস করে, কিছু অংশ বলতে আরও কি বাকি আছে বলার? রৌদ্র এহেন কথার প্রত্যুত্তরে মুচকি হাসল। অরিনের কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বলল, নিচে আসেন ম্যাম, বর তো এই এলো বলে। অরিনও আলতো হাসল। তারপর ধীর কদমে এগিয়ে গেল সামনের দিকে। দুপা এগোতেই আবারও থামল মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় রৌদ্র তার লেহেঙ্গার একটা অংশ ধরে উঁচু করে হাঁটছে। উদ্দেশ্য মেয়েটা যেন কিছুটা হলেও স্বস্তিতে হাঁটতে পারে। অরিন ছেলেটার এহেন কাণ্ডে আরেকবার মুগ্ধ হয়। অবশেষে রৌদ্রের সাথেই হেঁটে চলে আসে নিচে। কই গো, এদিকে আসো, বর তো চলে এসেছে। সাব্বির সাহেবের হাঁক ছোড়ায় ঘর ছেড়ে হুড় মুড়িয়ে বেরিয়ে আসেন জুবাইদা বেগম আর রাফিয়া বেগম। বাকিরা তো সেই কখন চলে গেল গেটের সামনে। ছেলে মেয়েগুলো হয়তো এতক্ষণে আটকেও ফেলেছে বরকে। জুবাইদা বেগম এগিয়ে এলেন, সাব্বির সাহেবকে বললেন, ভাই, তোমার বড় ভাইজান কোথায়? মানুষটা সেই যে ছোটাছুটি করছে, আর তো থামার নাম নিচ্ছে না। বড়ভাবের কণ্ঠে স্পষ্ট ব্যাকুলতা টের পেলেন সাব্বির সাহেব। তিনি মৃদু হেসে আশ্বাস দিয়ে বললেন, ও তুমি ভেবো না বৌমণি, আমি আসি না, আমি খেয়াল রাখবো ভাইজানের। দেবরের কথায় কৃতজ্ঞ হাসলেন জুবাইদা বেগম।
মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন উঠোনে, ঘাড়টা সামান্য উঁচু করে বারবার তাকাচ্ছেন সামনে। হয়তো দেখতে যাচ্ছেন মেয়ের জামাইকে। কবির সাহেব, তায়ুব সাহেব, সাব্বির এবং তাশরিক সাহেবও এগিয়ে আসেন বাড়ির গেটের সামনে। এসেই দেখতে পান ছেলে মেয়েগুলো কেমন ফিতা ধরে আটকে রেখেছে বরপক্ষকে। হয়তো টাকা উসুলে ব্যস্ত তারা। কবির সাহেব একবার সেদিকে তাকালেন, পরক্ষণেই মৃদু হেসে রেহানের বাবা মা এবং বয়স্ক আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, ছেলেমেয়েরা না হয় পরে আসুক, আপনারা এদিক দিয়ে ভেতরে চলে আসুন। বলেই তিনি সামনে ধরে রাখা ফিতাটা খানিকটা সরিয়ে বর আর তার বন্ধুদের বাদে বাকিদের ভেতরে প্রবেশ করান। এতে অবশ্য সবাই খুশি হলেও আহত হলো রেহান। বেচারা বেশ আফসোসের সুরে বলল, সবাই যখন ভেতরে যাচ্ছে তাহলে আমি কি দোষ করলাম? আমাকেও নিয়ে চলুন ভেতরে। ছেলেটার কথা শেষ হতে দেরি পাশ থেকে মেয়ে পক্ষের ছেলে মেয়েগুলো হৈ হৈ করতে দেরি নেই। তারা সকলে একযোগে বলে ওঠে, একদম না। অগত এক রাশ আশায় এক বালতি জল পড়ল রেহানের। ছেলেটা কেমন চুপসে গেল মুহূর্তে, থমথমে মুখে বসে রইল চেয়ারে। উফ, মনটা তার বড্ড আনচান করছে। ভাবছে কখন যে মেয়েটাকে এক পলক দেখে চোখ জুড়াবে কে জানে। রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। পকেট থেকে রুমালটা বের করে কপালের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে বলতে লাগলো, এই শ্যালক শালিকারা, কার কি দাবি তাড়াতাড়ি বলো, আমি তোমাদের সকল দাবির পাট চুকিয়ে দিচ্ছি। রেহানের এরূপ কথায় যেন মুহূর্তেই ফুঁসে উঠল তার বন্ধু মহল। তাদের মধ্য থেকে একজন খেকিয়ে উঠে বলতে লাগলো, আরে এত সহজেই মেয়ে পক্ষর কাছ থেকে হেরে যাব নাকি? আমরাই বা কম কিসের? তুই আরেকটা কথা বলবি না, চুপচাপ বসে থাকে এখানে। অগত্যা এহেন কথায় না চাইতেও চুপ হয়ে গেল রেহান। নিজের বিয়ের দিনে উল্টোপাল্টা কিছু বলে থোড়াই বন্ধুদের কাছে গালমন্দ খাবে। রেহান চুপটি করে বসে পড়ে নিজের আসনে। তখনই পাশ থেকে তার বন্ধু সিয়াম বলে ওঠে, ওহে সুন্দরীরা, আমাদের দাবি বলেন। সিয়ামের এমন কথায় ভঙ্গিমায় আরেক দফা হাসি রোল পড়ে যায় উপস্থিত সকলের মাঝে। কিয়ৎক্ষণ বাদে আহিরা বলে ওঠে, তেমন কিছু না বিআই সাহেব, যেহেতু আমাদের হবু দুলাভাই বেশ ভালো, তাই আমরাও ভালো একটা দাবি জানাচ্ছি। বেশি কিছু না, এই ধরুন নগদ 50,000 টাকা এই টেবিলের উপর রাখবেন, তারপর সামনে থাকা মিষ্টিগুলো একটু একটু মুখে নেবেন, ব্যাস এটুকুই। আহিরার কথায় যেন বিষম খাওয়ার মতন অবস্থা বরপক্ষের। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে যেই না কিছু বলতে যাবে, তার আগেই ভোলাভালা রেহান সাধু মনে বলে ওঠে, আরে শুধু এই ব্যাপার, এ আর এমন কি, দাঁড়াও এক্ষুনি। বেচারা কথাটা শেষ করবার আগেই পেছন থেকে তার বন্ধু মহল একেবারে ঝিকিয়ে বসলো তাকে। সিয়াম তো একটা কড়া কথাই শুনিয়ে দিল, এই তুই করতেছিসটা কি রে ভাই? এইখানে তো কথা টাকার না, এখানে কথা হচ্ছে হেরে যাওয়া। আর আমরা ছেলেপক্ষ হয়ে এত সহজে হার মেনে যাব, তা কি করে হয়? রেহান কি বুঝলো কথাটা কে জানে। ছেলেটা ধমক খেয়ে থমথমে মুখে বসে রইল চেয়ারে। উফ না, এদের নিয়ে আর পারা যায় না। রেহান একবার আর চোখে আশেপাশে পরখ করে খুঁজতে থাকে রুদ্র আর অনিককে। ঠিক তখনই অনিক আসে সেখানে। ছেলেটা এসে একগাল হেসে বলে ওঠে, কিরে, আমাদের হবু দুলাভাইকে এভাবে বসিয়ে রেখেছিস কেন? ভেতরে আসতে দে। রেহান বুঝিয়ে এবার একটা আশার প্রদীপ দেখল। তৎক্ষণাৎ মুখ ভার করে বলল, দেখ না রে অনেক, সেই কখন থেকে বসিয়ে রেখেছে, একটু ভেতরও আসতে দিচ্ছে না। রেহানের কথায় মুখ ঝামটি মেরে সিয়াম বলে বসল, ছ্যা, শালা বিয়া পাগল একটা। বলি এক্ষুনি এমন করতেছিস, তাহলে বাকি দিনগুলো কি করবি শুনি? সিয়ামের ঝামটি মারা কথায় বাকিদের বুঝি হেসে গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা। অথচ রেহানের মুখাবয়বে যেন রাজ্যের আধার। রৌদ্র ব্যস্ত পায় এদিক সেদিক ছোটাছুটি করছে। ছেলেটার এহেন ব্যস্ততার মধ্যে একবারও গেটের সামনে যাওয়া হলো না। সে হাতের কাজগুলো থেকে খানিকটা বিরতি নিয়ে গেটের দিকে এগোতে যাবে, তখনই তার সামনে পড়ে অরিন। মেয়েটা মুখ ভার করে দাঁড়িয়ে আছে অদূরে। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে গেল মেয়েটার কাছে, অস্থির গলায় বলল, কি হয়েছে অরি? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কেউ কিছু বলেছে? অরিন মাথা নাড়িয়ে না জানে, চোখ তুলে রৌদ্রের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আসলে আমার না একটু গেটের সামনে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে প্রচুর ভিড়। আপনি তো জানেন আমি বেশি ভিড়ে একা যেতে পারি না। এমন কথায় রৌদ্রের মেজাজটা খানিকটা বিগড়ে যায়। সে ভ্রুকুটি করে তাকায় মেয়েটার দিকে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটাকে দুটো কড়া কথা শোনাতে।
ভাবা যায় কত বড় সাহস হলে এতগুলো ছেলের সামনে যাবার কথা ভাবে সে। মনে মনে এমন যুক্তি দাঁড় করাবার পরও বাইরে থেকে কণ্ঠে এক রাস কোমলতা মিশিয়ে রৌদ্র বলল, জান বাচ্চা, ওই দিকটা তো অনেক ছেলে, সেখানে গেলে নিশ্চিত তুইও অকওয়ার্ড ফিল করবি। তার চেয়ে তুই বরং এখানেই থাক, আমি যাচ্ছি তো সেখানে। দরকার হয় তোর জন্য সবটা ভিডিও করে আনবো, কেমন? না, কথাটা বোধহয় মনে ধরল না অরিনের। মেয়েটার মুখাবয়বে স্পষ্ট ফুটে উঠেছে তা। সেদিকে তাকিয়ে রৌদ্র ফোঁস করে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল। মেয়েটার ফোকাস অন্যদিকে ঘোরাবার জন্য একটা দুষ্ট বুদ্ধি আঁটল। আশেপাশে মানুষের ঢল দেখে বলল, সানশাইন, একটু বাড়ির পেছনে দেখে আয় তো। চকিত দৃষ্টি ফেলল অরিন, বলল, কেন হঠাৎ এখানে কেন? রৌদ্র দুষ্টু হাসল, ঠোঁট কামড়ে ধরে ইশারায় চুমুর ভঙ্গি দেখালো। যা দেখে মেয়েটার যেন লজ্জায় লুটিয়ে পড়ার মতন অবস্থা। গাল দুটো ঈষৎ লাল আভা ছড়িয়ে পড়েছে নিমিষে, চিবুক নেমে এসেছে গলার কাছে। রৌদ্র দেখল সবটা। মেয়েটাকে আরেকটু জ্বালাতে হাসকি স্বরে বলল, আয় না সানশাইন, এই মুহূর্তে একটা চুমু নামক ভিটামিন যে আমার ভীষণ দরকার। দেখ না, এই ভিটামিনের অভাবে শরীরটা কেমন দুর্বল দেখাচ্ছে। অরিন জিভে দাঁত কাটে, মুখে কপট রাগী ভাব এনে বলে, ছি ডাক্তার সাহেব, এমন নামের কোনো ভিটামিন কি আদৌ আবিষ্কার হয়েছে কখনো? রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল অরিনের দিকে, বাঁকা হেসে বলল, হয়েছে তো, বলছুক আগে থেকে এটা আবিষ্কৃত হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা যে কেউ যখন তখন দেয়া নেয়া করতে পারে না, খুব ব্যক্তিগতভাবে এটা আদায় করতে হয়। তুই চাইলে আমি তোকে দেখাতে পারি কিভাবে নিতে হয়, কি বলিস, দেখাবো? ভরকায় অরিন। তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়িয়ে না বলে ওঠে মেয়েটা। তা দেখে রৌদ্র দুষ্টু হাসল। মেয়েটার দিকে আরেকটু এগিয়ে আসতে অরিন যার পর নয় এক প্রকার ছুটে পালালো সেখান থেকে। অরিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রৌদ্র। বিড়বিড় করে বলল, ফাইনালি। এক কথা দু কথা প্রায় অনেকক্ষণ হলো তর্কাতর্কি চলছে দুপক্ষের মধ্যে, কিন্তু কোনো পক্ষই বুঝি থামার নাম অবধি নিচ্ছে না। তখনই সেখানে আগমন ঘটে রৌদ্রের। এসেই দেখতে পায় দুপক্ষের হলো স্থূল কাণ্ডের। রৌদ্রকে দেখা মাত্র উভয় পক্ষ বুঝি একেবারেই শান্ত হয়ে গেল, অথচ কিছুক্ষণ আগে কি তর্কটানে চলছিল। রৌদ্র এসে ভ্রু গোটায়, গম্ভীর গলায় শুধায়, কি হচ্ছে এখানে? ওরা এসেছে সেই কখন, তাহলে এখনো ভেতরে ঢুকতে দেওয়া হলো না কেন? রৌদ্রের এহেন কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সকলে। পাশ থেকে অনেক গম্ভীর গলায় বলল, ওরা ওদের প্রাপ্যটুকুই চাইছে, না দিলে কিভাবে ঢুকতে দিবে? রৌদ্র এবার রেহানের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, কি রে, তোর এতটা অভাব আসলো কবে থেকে যে ওদের প্রাপ্যটুকু দিতে এত হিমশিম খাচ্ছিস? রিহান এবার মুখ খুলল, আহত কণ্ঠে বলল, দোস্ত বিশ্বাস কর, আমি আরো আধা ঘন্টা আগে থেকেই টাকা নিয়ে বসে আছি, কিন্তু এই হারামিগুলো দিতে দিচ্ছে না। রেহানের কথায় মেয়ে পক্ষ মুচকি হাসতে লাগলো, আর রেহানের পেছনে দাঁড়ানো ছেলেগুলো বুঝে ফুঁসতে লাগলো। সিয়াম তো ঠাট্টার স্বরে বলেই বসলো, এক্ষুনি কনেপক্ষর সামনে এইভাবে মাথা নিচু করে ফেললে তাহলে তো বাকি দিনগুলো নাকি দড়ি দিয়ে ঘুরাবে তোমায়। সিয়ামের এমন ঠেস দিয়ে বলা কথায় সকলেই ভ্রু কুচকায়। রৌদ্র সিয়ামের দিকে খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসল, অতঃপর বলল, মাথা নিচু করাটা দুর্বলতা নয় সিয়াম, এটা একটা আদব। আর রইল বাকি মেয়ে পক্ষের সামনে মাথা নিচু করার কথা, তাহলে ভুলে যাও না মেয়ে পক্ষের ঘরেই কিন্তু রেহানের ঘরের সম্মান আছে, আর যে ঘরের সম্মান আছে সেখানে মাথা একটা নিচু করলেও চলার পথে তেমন একটা ক্ষতি হয় না। রৌদ্রের এমন প্রত্যুত্তরে গর্বিত হাসল সকলে, রেহানও হাসল তেমন। তারপর কাল বিলম্ব না করে পকেট থেকে নগদ টাকা বের করে টেবিলের উপর রাখল, অতঃপর তাকে টুকটাক সমাদৃত করে ভেতরে নিয়ে আসা হলো। চারদিকে হৈহুল্লোড় থামিয়ে এখন কিছুটা নিস্তব্ধতা। বিয়ে পড়ানো হচ্ছে রেহান রুহির। রেহানের কবুল বলার পালা শেষ হতেই সবাই একযোগে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। এবার সবাই বসে রুহির কাছে। মেয়েটার পেছনে তার মা চাচিরা এবং ফুপু, আর এক পাশে বসে আছেন কবির সাহেব, সাব্বির সাহেব অন্য পাশে তাইফ ও তাশরিক। রুদ্র দাঁড়িয়ে আছে রেহানের পাশে, অনেকও তাই। কাজী সাহেব বেশ সুন্দর করে রুহিকে কবুল বলতে বললেন, কিন্তু মেয়েটা যেন একেবারে নির্বাক। আর হবে নাই বা কেন? এত সহজে কি বলে দেওয়া সম্ভব? এই একটা শব্দই তো তাকে আজীবনের জন্য অন্যের করে দেবে, পর হয়ে যাবে নিজ বাড়িতে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাড়িতেই হয়ে যাবে পর। রুহির কেমন গলা ধরে আসলো, হয়তো চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। হাতে থাকা কলমটাও কেমন কাঁপছে মেয়েটার।
পাশে বসা কবির সাহেব বেশ লক্ষ্য করলেন বিষয়টা। লোকটা তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘুরালেন। হয়তো ভরে আসা চোখগুলো লুকানোর বৃথা ক্ষুদ্র চেষ্টা তার। রুদ্র সবটা খেয়াল করে এগিয়ে আসে, বোনের মাথায় আলতো হাত রেখে বলে, বল বুড়ি। ব্যাস এটুকু আশকারায় যথেষ্ট ছিল রুহি কাঁদবার। মেয়েটা ঝট করে ভাইয়ের কোমর জড়িয়ে ধরে, তারপর হু হু করে কাঁদতে থাকে বুক ভাসিয়ে। রুদ্রও বোনকে জড়িয়ে ধরল, পিঠে আলতো করে হাত বুলাতে লাগলো বোনের। ছেলেটার চোখ দুটো কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। হয়তো কাঁদতে চাইছে চোখগুলো, কিন্তু অনুমতি নেই বিধায় আর ঝরল না। এদিকে রুহির এমন কান্না দেখে অরিনও কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মেয়েটার আবার এই এক জ্বালা, তার সামনে কেউ কাঁদলেই সেও কেঁদে ওঠে। অরিন যখন কাঁদতে ব্যস্ত তখনই তার কাছে ছুটে আসে অনেক। বোনের মাথাটা আলতো করে বুকিয়ে চেপে ধরে বোঝাতে লাগলো সে, কাঁদে না বলো, থেমে যা, না হলে মাথা ব্যথা করবে তো। ভাইয়ের এমন কথায় আর একটু আহ্লাদি হলো অরিন। ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি কোনোদিনও বিয়ে করব না ভাইয়া, আমি তোমাদের ছেড়ে কোনো দিন যাব না। বোনের এমন বোকা বোকা কথায় না চাইতেও হেসে ওঠে অনেক, বলে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। ওদিকে বেশ কিছুটা সময় পার হবার পর রুহি থামল। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ আসছে তার থেকে। ভাইয়ের কোমর ছেড়ে সোজা হয়ে বসল। তারপর আবারও কাজী সাহেবের কথা মতো ধীরে ধীরে সেও বলল। অতপর সবাই এবার একযোগে আলহামদুলিল্লাহ বলে ওঠে। দেখতে দেখতে বিদায়ের সময় ঘনিয়ে এলো। রুহি তো সেই কখন থেকে একবার মাকে জড়িয়ে কাঁদছে, তো আরেকবার চাচিদের জড়িয়ে কাঁদছে। জুবায়দা বেগম মেয়ের জন্য কেঁদে কেটে অস্থির। তাকে এখন সামলাচ্ছেন রাফিয়া বেগম আর মায়মুনা বেগম। রুহি এবার ধীরে ধীরে বাবার কাছে আসে, তারপর ফট করে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেয়েটা। কবির সাহেবও মেয়েকে শক্ত করে জড়িয়ে রাখলেন বুকে। ভাব এমন ছাড়িয়ে বুঝে হারিয়ে গেল। লোকটার চোখ দুটো কেমন চিকচিক করছে। হয়তো পুরুষ মানুষ বলে চিকচিক করা অশ্রু কণাগুলো বাইরে আসতে পারছে না। কবির সাহেব মুখ খুললেন, এই পর্যায়ে কণ্ঠ তার বেশ মোটা। সাবধানে থেকো আম্মু, ভালো মতো চলাফেরা কইরো। রুহি কি শুনলো কথাটা? হয়তো শুনেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে ওঠে, আমি যাব না আব্বু, আমি তোমাদের ছেড়ে যাব না, প্লিজ আব্বু। কবির সাহেব ভেজা চোখে হাসলেন মেয়ের কথায়। মেয়ের কপাল বরাবর চুমু এঁকে বললেন, তা হয় না আম্মু, এখন থেকে যে ওইটাই তোমার আসল বাড়ি, যেতে তো হবেই আম্মু। রুহি শুনল না, বাচ্চাদের মতো গো ধরে ভাইয়ের দিকে ছুটল। রৌদ্রের কাছে এসে ভাইয়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো সে। রৌদ্র বোনকে বাহু ডোরে আগলে ধরল। ছেলেটার মুখটা কেমন লাল হয়ে আসছে, চোখ দুটোতেও কেমন রক্তাভ আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। রুহি বলল, ভাইয়া, ও ভাইয়া, আমি যাব না কোথাও, প্লিজ ওদের চলে যেতে বলো প্লিজ। রৌদ্র ঢোক গিলল। হয়তো গলা অবধি আসা কান্নাগুলো কোনো রকমে গিলল ছেলেটা। সে বলল, রেহানটা যে কষ্ট পাবে বুড়ি, ও কষ্ট পেলে কি তোর ভালো লাগবে? অগত্যা এহেন কথাই থেমে গেল রুহি। নাক টানলো জোরালোভাবে। রৌদ্র বোনকে বুক থেকে উঠিয়ে পাজা কুলে তুলে নেয়। তারপর বোনকে এগিয়ে নিয়ে যায় রিহানের গাড়ির দিকে। রুহিকে সযত্নে গাড়িতে বসিয়ে রিহানের দিকে তাকায় রৌদ্র। রিহানের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে গম্ভীর এবং নিরেট কণ্ঠে বলল, তুই শুধু আমার বোনকে না, আমার কলেজের একাংশ নিয়ে যাচ্ছিস, তাই বি কেয়ারফুল। বিনা কারণে ওর চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু বের হয়, তাহলে আমি কিন্তু ভুলে যাবো রেহান নামে আমার কোনো বন্ধু আছে কিংবা ছিল। মাইন্ডেড। রিহান খানিকটা শুকনো ফাঁকা ঠকিল, তারপর বলে ওঠে, কেন শুধু শুধু ভয় দেখাচ্ছেন সম্বন্ধী বাবু? কথা দিচ্ছি আপনার বোনকে রানীর মতো করে রাখবো ইনশাআল্লাহ। এহেন কথাই রৌদ্র মৃদু হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, জানি। ধীর স্বরে বলা কথাটাও বেশ শুনল রোহান। ছেলেটা আলতো হেসে রৌদ্রের সাথে হ্যান্ডশেক করে নেয়। রৌদ্র কথা শেষে গাড়ি থেকে মাথা উঠিয়ে নেয়। তারপর রেহানদের গাড়িও কিছুক্ষণ পর রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর পেছন থেকে কয়েক জোড়া ছলো ছলো চোখ তাকিয়ে রইল সেই চলে যাওয়ার দিকে। বৈশাখ মাসের শেষ বিকাল। বাইরের আবহাওয়ায় এক প্রকার ভ্যাপসা গরম বিদ্যমান। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে নানান ফুলে জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত রেহানের কালো প্রাইভেট কারটি এগিয়ে চলেছে ধীরে ধীরে। গাড়িটা গ্রামে রাস্তা পেরিয়ে শহরে ব্যস্ত রাস্তায় উঠেছে বেশ কিছুক্ষণ আগে।
চারপাশে গাড়ির হর্ন, মানুষজনের হাঁটাচলা, রাস্তার পাশে বিক্রেতাদের হাঁক ডাক, সব মিলিয়ে এ যেন শহুরে অতি চেনা কোলাহল। কিন্তু এত কিছুর পরও গাড়ির ভেতরটা যেন এক টুকরো নিস্তব্ধতায় মোড়ানো। ক্ষণে ক্ষণে কানে আসছে নববধূর নাক টানার শব্দ। রুহি একমনে কেঁদে যাচ্ছে, আর কিছুক্ষণ পরপর টিস্যুতে নাক ঘষে যাচ্ছে। আর তার পাশে বসা রেহান বেচারা বউকে একটা একটা টিস্যু এগিয়ে দিচ্ছে। এছাড়া তার আর করারই বা কী আছে? কেননা কিছুক্ষণ আগেই মেয়েটাকে কান্না একটু থামাতে বলায় মেয়েটা বুঝে আরেক ধাপ বাড়িয়ে কাঁদা শুরু করলো। এতে বেচারা রেহানের বুঝি জান যায় যায় অবস্থা। এমনি ছেলেটা বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না, তার উপর বউটা কেমন ভেবে করে কাঁদছে। ফ্রন্ট সিটে ড্রাইভার এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। পেছনে কি হচ্ছে না হচ্ছে এতে তার থোড়াই খেয়াল আছে। এত বড় স্পর্ধা যে নেই লোকটার। রেহান বসে আছে ব্যাক সিটে, তার পাশে সদ্য বিবাহিত স্ত্রী রুহি। খয়েরি সোনালি জামদানি শাড়িতে মোড়ানো শ্যামবতী, মুখে কষ্ট চাপা দেয়া এক রাস কাতরতা। গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া শেষ বিকেলের রোদ এসে পড়েছে তার কাঁপতে থাকা আঙুলে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো কেমন চিকচিক করছে। রুহি আপ্রাণ চেষ্টা চালায় কান্না থামানোর, তবুও পারছে না মেয়েটা। রেহান এক চোখে ড্রাইভারকে দেখে, আরেক চোখে রুহিকে, তারপর হালকা হেসে বলে, এই যে শ্যামাবতী, শুনছো? বিয়ের এত আয়োজন করে তারপর তোমার নিজের করলাম, কিন্তু তোমার কান্না দেখছি থামার নামই নিচ্ছে না। বলছি এখন যদি এমনি করতে থাকো তাহলে তো আমাকেই মনে হয় কান্না শুরু করতে হবে তোমার সাথে। রুহি আহেন কথায় খানিকটা নড়ে চড়ে বসলো, নাকটা আরেকটু টেনে মুখ ফিরিয়ে বলল, আপনি বুঝবেন না রেহান, আমার মুখটা পরিবারের প্রতিটি মানুষের চেহারায় স্পষ্ট ফুটে উঠছে চোখের সামনে। আমি বলতে বলতে মেয়েটা আবারও ফুপিয়ে ওঠে। রেহান তার ডান হাত বাড়িয়ে রুহির হাতটা চেপে ধরে, কণ্ঠে তার নরম সুর। বুঝি না বলছো? যেখানে তোমার চোখের জল পড়ার আগেই তোমার মনের উচ্চারণ আমি টের পাই যান, সেখানে এইটুকু কষ্ট উপলব্ধি করতে পারবো না? রুহি কান্না থামিয়ে রেহানের দিকে তাকিয়ে রইল। ছেলেটার স্নিগ্ধ হাসি মুখটা যেন তার সকল মন খারাপ দূর করে দেবার জন্য যথেষ্ট। রুহিকে থামতে দেখে রেহান আলতো হাসল, এক হাত বাড়িয়ে রাখলো মেয়েটার গালের উপর, বলল, জানো, তোমাকে কাঁদলে কিন্তু খুব মারাত্মক সুন্দর লাগে। রুহির ভিজে ওঠা চোখে লাজুক হাসল। সে নিচু স্বরে বলল, খালি উল্টো বলতো কথা। সামনে ড্রাইভার, ওসব শুনলে কি ভাববে বলেন তো? রেহান নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে। রুহির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, সামান্য এটুকু উল্টোপাল্টা কথা সহ্য হচ্ছে না শ্যামাবতী? তাহলে রাতে যখন উল্টোপাল্টা কিছু করব তখন কি করবেন? তৎক্ষণাৎ জিভে দাঁত কাটে রুহি। লজ্জে হাঁসফাঁস করতে লাগলো মেয়েটা। দৃষ্টি হয়ে গেল এলোমেলো, কান দুটো দিয়ে বুঝি গরম ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে। গাল দুটোতেও ছড়িয়ে পড়েছে রক্তাভ লালিমা। মেয়েটা কোনো মতে বলল, মুখে একটু লাগাম টানুন রেহান, গাড়িতে আমরা বাদেও আরেকজন আছে। রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলল, ড্রাইভারের উদ্দেশ্যে হাঁক ছুড়ল, এই সালাম ভাই শুনছেন? না। সামনে থেকে জবাব আসলো না লোকটার। তা দেখে রেহান মুচকি হাসলেও রুহি বেশ অবাক হলো। মেয়েটার এমন অবাক হওয়া দেখে রেহান মৃদু হেসে বলল, সালাম ভাই কানে কম শোনেন? তাই তো, তার কানে সবসময় হিয়ারিং এইড পরা থাকে, কিন্তু আজকে আমি তাকে হিয়ারিং এইড পরাতে বারণ করেছি। কারণ কেন করছি তা তো তুমি জানোই। প্রথম কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও রেহানের শেষ কথাটাই আবারও খানিকটা লজ্জায় পড়ল রুহি। মাথা নিচু করে মিনমিন স্বরে বলল, সে না হয় শুনবেন, কিন্তু ফ্রন্ট মিররে তো সবটাই দেখা যাবে। রেহান ভাবুক হলো, কপালে দু তিনেক ভাঁজ ফেলে বলল, ঠিক, একদম ঠিক। বউয়ের সাথে করা রোমান্স তো আর অন্য কাউকে দেখানো যাবে না। আচ্ছা, 1 মিনিট। বলে রেহান ড্রাইভারের কাঁধে হাত দিয়ে হালকা চাপড় দিয়ে ডাকল। ড্রাইভারও এবার ঘাড় বাঁকিয়ে রেহানের দিকে তাকায়, এক হাতে কানে হিয়ারিং এইড লাগিয়ে বলে উঠছে, জি ছোট সাপ, কিছু কইবেন? সালাম ভাই, ফ্রন্ট মিররটা একটা রুমাল দিয়ে কভার করে দিন তো। বুঝিনি তো নতুন বউ পাশে, একটু আধটু ফিলিংসের ব্যাপার আছে না? সালাম ভাই পান খাওয়া লালচে দাঁতগুলো বের করে একগাল হাসল। তার এমন হাসি আর রেহানের বেখাপ্পা কথাবার্তা শুনে লজ্জায় পড়ল রুহি। মেয়েটা শাড়ির আঁচলে নখ খুঁটছে বসে। সালাম ভাই রেহানের কথা মতো ফ্রন্ট মিররটা রুমাল দিয়ে কভার করে দিলেন। পরক্ষণে আবারও কান থেকে হিয়ারিং এইড খুলে গাড়ি চালানোতে মনোনিবেশ করলেন। রেহান এবার রুহির দিকে আরেকটু এগিয়ে বসল, মেয়েটাকে নিজের বাহুডোরে বন্দি করে নিল আলগোছে। রুহির
কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এবার একটু আদর করি যান। রেহানের গাড়িটা ধীরে ধীরে এসে থামে সাজানো গোছানো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। রেহান নেমে আসে গাড়ি থেকে, তারপর এক হাত বাড়িয়ে দেয় রুহির দিকে। রুহিও রেহানের বাড়িয়ে রাখা হাতটা চেপে ধরে আলগোছে বেরিয়ে আসে। রেহানের হাতে হাত রেখে গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাড়ির সদর দরজার সামনে। সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছেন সাইমা খাতুন, রেহানের মা। তার পাশে আছেন রেহানের বড় খালা, ফুপি, দিদা আর কাজিনরা। রুহিকে সামনে পেয়ে সাইমা খাতুন মুগ্ধ হাসলেন। রুহির চিবুকে হাত ছুঁয়ে চুমু খেলেন। মুগ্ধ কণ্ঠে বললেন, অবশেষে আমার ঘরে আমার মেয়ে হয়ে আসলে তবে। রুহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল শাশুড়ির পানে। কিছুক্ষণ আগেও মেয়েটার মনে ছিল রাজ্যের উচ্চাটন। বারে বারে মনে উত্থাপিত হচ্ছিল কিছু সংশয়, নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারার উৎকণ্ঠা। কিন্তু এই মুহূর্তে শাশুড়ির মুখের মায়াময় স্নিগ্ধ হাসি আর স্নেহময় কথায় মেয়েটার মনের সকল সংশয় যেন ছুটে পালালো কোথাও। মনটা ছেয়ে গেল একরাশ ভালো লাগায়। সাইমা খাতুন এবার বধূ বরণ করতে লাগলেন। ধীরে ধীরে সুরা পড়ে নববধূ এবং ছেলের গায়ে ফুঁ দিয়ে দিলেন। অতঃপর বললেন, ভেতরে আসো মা। রুহি আলতো করে মাথা দোলায়। এক পা সামনে বাড়াতেই রিহান তার ডান হাত চেপে ধরে তাকে আটকে ফেলে। রুহিও তৎক্ষণাৎ থেমে যায়, সন্দিহান চোখে তাকিয়ে রইল রিহানের দিকে। এমন কাণ্ডে সাইমা খাতুন সহ বাকিরাও হতবাক হয়ে তাকিয়ে আছে রিহানের দিকে। সাইমা খাতুন সন্দিগ্ধ কণ্ঠে বললেন, কি হয়েছে রেহান? রেহান একবার মায়ের দিকে তাকায়, পরক্ষণে দৃষ্টি সরিয়ে রুহির দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে ওঠে, আমার মন পিঞ্জিরায় যার আগমন রানীর মতো হয়েছিল, আমার বাড়িতে তার আগমন এত সহজে কিভাবে হবে মা? রানীকে তো রানীর মতোই ভেতরে নেওয়া উচিত, তাই না? সাইমা খাতুন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছেন ছেলের পানে। হয়তো বুঝতে চেষ্টা করছেন ছেলের পরবর্তী পদক্ষেপ। শুধু যে তিনি এভাবে তাকিয়ে আছেন তা নয়, রুহিও যে সরু চোখে তাকিয়ে রেহানের পানে। মেয়েটা কিছু বুঝে উঠতে যাবে তার আগেই তাকে ফট করে পাঁজা কোলে তুলে নেয় রেহান। ঘটনার আকস্মিকতায় ভরকে যায় রুহি। চট করে খামচে ধরে রেহানের গলার কাছের পাঞ্জাবির অংশ। এদিকে ছেলে রেহান কাণ্ডে মুখ টিপে হাসছেন সাইমা খাতুন। মুখে শাড়ির আঁচল গুজে সরে দাঁড়ান দরজার সামনে থেকে। পাশ থেকে রেহানের দাদি তো টিপ্পুনি কেটে বলেই ফেললেন, আরে পোলাটা দেখি এখনই বউ পাগল হইয়া গেছে। পাশ থেকে আরেকজন কাজিন বলল, উফ, ভাই তো সেই রোমান্টিক। আবার ফিসফিস করে বলছে, ভাবি জিতছে। এত শত কথার কোনোটাই গায়ে মাখল না রেহান। সে ভাবলেশীন ভঙ্গিতে রুহিকে নিয়ে আসে বাড়ির ভেতরে। মেয়েটাকে ড্রয়িং রুমে না বসিয়ে সিঁড়ি ভেঙে উপরে নিজের রুমের দিকে নিয়ে যাচ্ছে সে। তা দেখে পেছন থেকে রেহানের ফুপি আসমা বলে ওঠে, আরে বাবুন, কি করছিস? বউকে এখনই উপরে নিয়ে যাচ্ছিস কেন? এখনো তো ওর সাথে সকালের পরিচয়টাই হলো না। রেহান দুটো সিঁড়ির উপর পা দুটো থামালো, পেছনে না ফিরে ফুপির উদ্দেশ্যে বলল, সারাদিন মেয়েটার উপর অনেকটাই প্রেশার গিয়েছে ফুপি, এখন আবার ওকে এখানে বসিয়ে রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। হয়তো মেয়েটা মুখ ফুটে নিজের অস্বস্তির কথা বলবে না। স্বামী হিসাবে ওর মনে সকল অস্বস্তির অবসান ঘটানো আমার দায়িত্ব। তাছাড়া আমার বউ তো কোথাও হারিয়ে যাচ্ছে না, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। তাই তোমরা অন্য যে কোনো সময় ওর সাথে পরিচিত হতে পারবে। তাই এখন ওর রেস্ট নেওয়া প্রয়োজন। কথাগুলো শেষ করে গটগট পায়ে মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে গেল রেহান। অথচ তার এহেন কথায় যে পেছনে থাকা আসমা বেগমের মনক্ষুণ্ণ হয়েছে, সে খবর কি আছে ছেলেটার? আসমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। মুখ কুঁচকে ভাবির কাছে গিয়ে বললেন, দেখেছো ভাবি, ছেলেটা এখনই কেমন বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে। বলি এখন থেকেই টাইট দিও, না হলে ছেলে কিন্তু হাত থেকে ফসকে যাবে। সাইমা খাতুন ননদের কথায় মৃদু হাসলেন। শাড়ির আঁচলে মুখ গলার ঘামগুলো মুছে নিয়ে বললেন, ছেলে যদি বউয়ের পক্ষ না নেয় তাহলে কার পক্ষ নেবে আসমা? আমি ছেলে জন্ম দিয়েছি হাতের কোনো পুতুল নয় যে কিনা মায়ের কথা মতো
নাচবে। তাছাড়া আমার রেহান কোনো মেরুদণ্ডহীন পুরুষ নয় যাকে কিনা আমার টাইট দিতে হবে। আর রইল বাকি রুহির কথা। দেখো আসমা, আমি রেহানকে বিয়ে করিয়ে এ বাড়িতে বউ নয় মেয়ে এনেছি। আর আমার মেয়ের যেটাই সুবিধা আমি সেটাই করব। আমার মেয়েকে কেউ কষ্ট দিলে কিংবা কষ্ট দেবার চেষ্টা করলেও আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা মনে রেখো। এহেন কথায় আসমা বেগমের হাসি মুখটা হঠাৎ করে থমথমে হয়ে আসে। তিনি কিছু না বলে চলে যান সাইমা খাতুনের সামনে থেকে। মনে মনে ভেঙচি কেটে বলতে থাকে, যেমন শাশুড়ি তেমন বউ। কোনক্ষণে যে ভাই এমন একটা বউ ঘরে তুলেছিল কে জানে। রুহিকে কোলে করে ঘরে নিয়ে আসে রেহান। রুহি চারদিকে একবার আর চোখে নজর বুলালো। পুরো রুম জুড়ে ফুলের সমারোহ। কি সুন্দর করে সাজিয়েছে রুমটা। রুহি খানিকটা লজ্জা পেল, মুখটা নামিয়ে নিল তৎক্ষণাৎ। রেহান আর চোখে সবটাই পরখ করল। মৃদু হেসে রুহিকে খাটে বসিয়ে নিজেও তার সামনে বসে পড়ে। অতঃপর মেয়েটার দিকে ঘোর লাগা নয়নে তাকিয়ে হঠাৎই বলে ওঠে, আচ্ছা শ্যামাবতী, তোমার ভাই তো আমাকে রীতিমতো ঠেট দিয়েছিল আমি যেন বিনা কারণে তোমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু না ঝরায়, কিন্তু এখন তো মনে হচ্ছে কথাটা রাখতে পারবো না। রুহি এবার খানিকটা সরু চোখে তাকিয়ে রইল রেহানের দিকে। মিনমিনে স্বরে বলল, মানে? রেহান দুষ্টু হাসল। তার চোখে মুখে লেপটে গেল এক রাস মাদকতা। সে কেমন ঘোর লাগা কণ্ঠে বলল, কিভাবে রাখবো বলো? আজ তো আমি আমার বউকে সারা রাত কাঁদাবো। কোথাও খুশির আমেজ জমে একাকার, তো কোথাও মন খারাপের আধার। এই যেমনটা হচ্ছে হেসান বাড়িতে। জুবাইদা বেগম তো সেই কখন থেকে মেয়ের ছবি গায়ের ওড়না বুকে জড়িয়ে হু হু করে কেঁদেই যাচ্ছেন, আর থামবার জো নেই। রাফিয়া বেগমও ভেজা চোখে ক্ষণে ক্ষণে শাড়ির আঁচলে মুখ মুছে যাচ্ছেন। মেয়েটা তো তারও বেশ আপন ছিল। রাসা বেগম বিয়ের ভিডিওগুলো একটু একটু করে দেখছেন আর রুহিটার ছবির স্ক্রিনে আলতো করে চুমু খাচ্ছেন। পাশ থেকে মামুনা বেগম লাল চোখে বসে আছেন গম্ভীর মুখে। সাব্বির, তাইফ এবং তাশরিক এহসান একযোগে বসে আছেন বড় ভাইয়ের রুমে। খাটের একপাশে কবির সাহেব, অন্য পাশে তার 3 ভাই। কবির সাহেবের হাতে রুহির একখানা হাতের চুড়ি, হয়তো কোনো এক জায়গা থেকে সংগ্রহ করেছেন তিনি। কবির সাহেব গম্ভীর মুখে আলতো হাসলেন। চোখের কার্নিশে জমে থাকা নোনা ধরা কেমন চিকচিক করছে। তিনি আবেগময় কণ্ঠে বললেন, জানিস তোরা, আমার রোহিটা না ছোট থেকে বড্ড মুখ ছোড়া। ওর যদি কোনোদিন কিছু লাগতো তাহলে ও মুখ বুঝে থাকতো, খুব সহজে বলতো না। এই যে চুড়িটা দেখছিস, এটা রুহির। 15তম জন্মদিনে তাইফ দিয়েছিলি। মেয়েটা আমার যা খুশি হয়েছিল না, কিন্তু হুট করে একটা চুড়ি হারিয়ে যাওয়ায় সে কি মন খারাপ মেয়েটার। রাগে অভিমানে আর কোনোদিনও চুরি পড়ল না বোকা মেয়েটা। এই দেখ না, এই চুড়িটা এখনো কেমন শূন্য হয়ে এখানেই পড়ে আছে, অথচ আমার মেয়েটা আজ অন্যের ঘরে। কথাগুলো বলতে বলতে কখন যে মানুষটার চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু টুপ করে পড়ে গেল সেটা টেরই পেলেন না তিনি। চুপ করে মেয়ের চুড়িটার দিকে তাকিয়ে আছেন এক মনে। পাশে বসে থাকা ভাইয়েরাও মৌন রইল এহেন কথার পিঠে। আসলেই তো, ঠিক কি বলবেন তারা? মেয়ে বিদায় দেবার মতন কঠিন মুহূর্ত কি আর একটাও আছে কোনো বাবার জন্য? বড় ভাইয়ের আলগোছে লুকিয়ে ফেলা অশ্রুসিক্ত লোচন বেশ ধরা খেল সাব্বির সাহেবের কাছে। তিনি থমথমে মুখ করে বসে রইলেন নিজ জায়গায়। দৃষ্টি তার ফ্লোরে নিবদ্ধ। গলাটা কেমন ব্যথা ব্যথা হয়ে এসেছে তার। হয়তো বুকের কোথাও একটা চিনচিনে ব্যথাও হচ্ছে বেশ। তিনি যে বড় ভাইয়ের জায়গায় নিজেকে বসিয়ে ফেলেছেন ইতোমধ্যে। তারও তো একদিন মেয়েকে বিয়ে দিতে হবে, বিদায় করতে হবে নিজের কলিজার টুকরোকে। সেদিন তারও কেমন হাল হবে, নাকি এর চেয়ে খারাপ? পুরো উঠোনের প্যান্ডেল খোলা হলো এতক্ষণে। আশপাশের লোকগুলো ডেকোরেশনের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন নিজেদের মতো করে। অনিক আর রৌদ্র এতক্ষণ সবটাই হাতে হাতে ঠিকঠাক করেছে। এখানকার কাজগুলো শেষ করলেই শেষ। এই তো কালকের মধ্যে তাদের সবাইকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কেননা বউ ভাত তো ঢাকাতেই হবে। রৌদ্র সকলের কাজগুলো তদারকি করছে। তখনই তার ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। অতঃপর কথা বলতে বলতেই পুকুর ঘাটের দিকে চলে আসে। অনেক একবার আর চোখে দেখল সবটা। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিজের কাজে মন দেয় সে। কিয়ৎক্ষণ বাদে সেখানে উপস্থিত হয় শিশির। মেয়েটা হালকা গলা খাঁকারি দিয়ে ওঠে। উদ্দেশ্য অনেকের মনোযোগ টানা। অনেক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শিশিরকে দেখতে পেয়ে ভ্রু গোটায়।
অতঃপর মেয়েটাকে এক প্রকার উপেক্ষা করে আবারও সামনে তাকিয়ে নিজের কাজ করতে থাকে। শিশির যেন এতে বেশ আহত হলো। অনেকের থেকে এমন উপেক্ষা যে মোটেও আশা করেনি সে। শিশির আহত গলায় বলল, অনেক, তুই আমায় এভাবে ইগনোর করছিস কেন? অনেক নিজের কাজ থামালো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে পেছনে ঘুরল সে। পরক্ষণেই দেখতে পেল শিশিরের হাতে এক গাদা লাগেজ। অনেক একবার সেদিকে তাকিয়ে আবারও ভ্রুকুটি করে তাকায় শিশিরের পানে। গম্ভীর গলায় শুধায়, ইগনোর করছি না, কাজ করছি। বাই দ্য ওয়ে, তোমার হাতে এত লাগেজ কেন? কোথাও যাচ্ছ নাকি? শিশির আহত হাসল। গলায় একরাশ তাচ্ছিল্য এনে বলল, আমার যাওয়া কিংবা না যাওয়ার কি কারো আসে যায়? অনেক, সবাই তো নিজের মতোই ব্যস্ত। শিশিরের এহেন কথার কিছুই বোধগম্য হলো না অনিকের। সে কেমন বিরক্ত চোখে তাকিয়ে রইল শিশিরের দিকে। তা দেখে শিশির আবারও স্মিত হাসল। বলল, বিরক্ত হচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তোকে আর বিরক্ত করব না। তুই বরং আমার একটা ছোট্ট কাজ করে দিস, কেমন? কি কাজ? ফটফট কণ্ঠে জিজ্ঞেস করলো অনিক। শিশির এবার শুকনো ফাঁকা ঢোক গিলল। চোখের কোণে জমে থাকা পানিগুলোকে হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলল, আমি চলে যাচ্ছি, তুই শুধু এতটুকুই রাজকে জানিয়ে দিস, কেমন? কুচকে থাকা ভ্রু আরও খানিকটা কুচকে আসে অনিকের। তৎক্ষণাৎ বলে ওঠে, এটা আমি কেন বলতে যাব? তোমার ভালোবাসার মানুষ তুমি গিয়ে বললেই পারো। এবার বুঝি তাচ্ছিলের হাসি ফুটে ওঠে শিশিরের ঠোঁটে। মেয়েটা তার ভেজা চোখ দুটো ক্ষণে ক্ষণে মুছেও বুঝি শান্তি পাচ্ছে না কিছুতে। সেকেন্ডের ব্যবধানে তা যেন আবারও ভিজে উঠেছে। শিশির ধরে আসা গলায় বলল, ভালোবাসা? হাসালি অনেক। যে মানুষটা হৃদয় জুড়ে অন্য কারোর বসবাস, তার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজতে চাওয়া শুধুই বিভ্রান্তি। শিশিরের এমন কথায় যার পরনায় অবাক হলো অনেক। সে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অবাক গলায় প্রশ্ন ছুড়ল। মানে? শিশির আহত হেসে আবারও বলল, মানেটা খুব সহজ অনেক। রোদের জীবনে আমি নই, অন্য কেউ আছে, যাকে কিনা সে পাগলের মতো ভালোবাসে, যার কথা মনে করে সে আনমনেই হাসে, যাকে সে বয়ে বেড়ায় নিজের শয়নাপন্নে প্রতিটা মুহূর্তে। ও যেদিন বলেছিল ও তার আত্মীয়ের মধ্যেই কাউকে ভালোবাসে, বিশ্বাস কর আমি সেদিন ভেবেছিলাম ও আমায় ভালোবাসে, কিন্তু না, আমার ধারণা একেবারেই ভুল বেরোলো অনেক, একেবারেই ভুল। কথাগুলো শেষ করার আগেই হু হু করে কেঁদে ওঠে শিশির। কাঁদতে কাঁদতে নিজের মুখ ছেঁকে নেয় দু হাতে। আর অনেক, ছেলেটা কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। হতবাক মন বারে বারে শুধু এটাই বলছে, অনেক, তুই তাহলে এতদিন ভুল বুঝেছিস রোদ ভাইকে। ভুল বুঝে যা নয় তাই শুনিয়েছিস মানুষটাকে। নিজের মনের এহেন বক্তব্যে নিজেকে বেশ ছোট মনে হলো অনিকের। চোখে মুখে লেপটে গেল অপরাধের ছাপ। মনে এসে ভিড় জমিয়েছে এক রাস অপরাধ বোধ। ছেলেটার মাথাটা তৎক্ষণাৎ নুয়ে গেল। চোখ দুটোর কোটরও ভরে এলো আলগোছে। সে আর সেখানে দাঁড়ালো না। এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে গেল পুকুর ঘাটের দিকে। এদিকে শিশির ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল অনিকের যাওয়ার পথে। চারদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে বেশ কিছুক্ষণ আগে। তাই তো চারদিকে নিস্তব্ধতার পাশাপাশি অন্ধকারও ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক এমন বিদঘুটে অন্ধকারের মাঝেও ধীর পায়ে এগিয়ে আসে রৌদ্রের নিকট। রৌদ্র এখনও ফোনে কথা বলছে। মিনিটের ব্যবধানে অনেক এসে রৌদ্রের পাশাপাশি দাঁড়ায়। কথা বলার এক ফাঁকে রৌদ্র আর চোখে খেয়াল করল পাশে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে আবারও সামনের অন্ধকারে নিবদ্ধ করে কথা চালিয়ে গেল নিজ উদ্যোগে। পাশে দাঁড়ানো অনেক বারে বারে ঠকিলছে, মনে মনে কথা গোছাচ্ছে বেশ। কিছুক্ষণ পর রৌদ্রের কথা শেষ হলো। ফোনটা পকেটে পুরে অনিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? কিছু বলবি নাকি? অনিকের কি হলো কে জানে। ছেলেটা ফট করে জড়িয়ে ধরল রৌদ্রকে। হঠাৎ আক্রমণে খানিকটা পিছিয়ে যায় রৌদ্র। এক হাতে অনিকের পিঠ চাপড়িয়ে বলল, কি হলো আবার? এমন করছিস কেন? তৎক্ষণাৎ জবাব এলো না অনিকের দিক থেকে। কিয়ৎক্ষণ বাদে নাক টানার শব্দ আসলো তার থেকে। রৌদ্র হকচকায়। জোর করে অনিককে নিজের থেকে ছাড়িয়ে ছেলেটার মুখ বরাবর ফোনের ফ্ল্যাশলাইট অন করে। দেখতে পায় সুদর্শন যুবকটার লাল হয়ে আসা কান্নামাখা মুখ। রৌদ্র অনিকের এমন হাবভাবে কিছুটা অস্থির হলো।
বলল, এই অনি, কি হলো তোর? হুট করে কাঁদছিস কেন? একটার কথা মনে পড়েছে? ঠিক আছে, চল এক্ষুনি তোর দেখা করে নিয়ে আসি। বলেই ছেলেটার এক হাত চেপে সামনে এগোতেই যাবে, তার আগেই পেছন থেকে রৌদ্রের হাতটা টেনে ধরে অনিক। রৌদ্র আবারও পেছনে ঘুরল। তখনই সে শুনতে পেল অনিকের মোটা হয়ে আসা কণ্ঠ। আমায় মাফ করে দাও ভাইয়া। কথাটার সঠিক ভাবার্থ বুঝল না রৌদ্র। সে ভ্রুকুটি করে জিজ্ঞেস করল, হঠাৎ মাপ চাইবার কারণ কি? অনিকের দৃষ্টি এখনো মাটিতে। ছেলেটা বুঝি রৌদ্রের সাথে দৃষ্টি জোড়া দেবার ক্ষমতাও হারিয়েছে। আমি তোমায় ভুল বুঝেছিলাম ভাইয়া। শিশিরের কথা অনুযায়ী আমিও ভেবেছিলাম তুমি সত্যিই হয়তো শিশিরকে ভালোবাসো আর আমার বনুর সাথে টাইম পা। কথাটা শেষ করবার আগেই তার মুখের চোয়াল সজোরে শক্ত হাতে চেপে ধরে রৌদ্র। অনেক ভরকে যায়। দূর হতে আসা ক্ষীণ আলোয় রৌদ্রের রাগের প্রকোপে শক্ত হয়ে আসা দৃঢ় চোয়াল দেখে খানিকটা ভয় পেয়ে যায় নরম মনের ছেলেটা। পরক্ষণই শুনতে পায় রৌদ্রের কাট কাট কণ্ঠে বলা কথাটা। তুই আমার ভাই দেখে এই কথাটা বলার পরও তোর মুখটা এখন অক্ষত অবস্থায় আছে। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আই সোয়ার এখনই তোর মুখটা ভেঙে গড়িয়ে দিতাম। কথাটা শেষ করে তৎক্ষণাৎ অনিককে ছেড়ে দেয় রৌদ্র। অনিক বেচারা ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে বুকে থুতু ছিটিয়ে বুকে হাত টলতে থাকে। ফর্সা মুখশ্রীতে হয়তো ইতোমধ্যেই শক্ত আঙুলের ছাপ পড়ে গেছে, কিন্তু সেদিকে যেন বিন্দু মাত্র পাত্তা নেই ছেলেটার। সে আছে নিজের ভয় পাওয়া মনটাকে শান্ত করতে। এদিকে রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। হয়তো রাগ কমানোর বৃথা চেষ্টাই তৎপর সে। অনিক আর চোখে দেখল সবটা। পরক্ষণই বলল, সরি ভাইয়া, এই শেষবারের মতো মাফ করে দাও। আর কোনোদিনই এমনটা হবে না, কথা দিচ্ছি। না। এহেন কথাতেও রৌদ্রের হাবভাবে তেমন কোনো পরিবর্তন লক্ষিত হলো না। রৌদ্র মাথার চুলগুলো পেছন দিকে টেনে ধরে ঘাড় নিচু করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণের নীরবতাকে ছাপিয়ে শোনা যায় রৌদ্রের কণ্ঠ। ছেলেবেলার দাগ কাটা খাতার পাতায় যেমন নাম লিখে রাখা হয়, ঠিক তেমন করে আমি তার নামটা হৃদয়ের ভেতর লিখে রেখেছি। সময় বদলেছে, আমরা বড় হয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু আমার ভালোবাসা এটা যে সেই শৈশবে আটকে আছে, কেবল তোর বোনের জন্য। আর তুই কিনা বলছিস আমার হৃদয়ে ঝড় তোলা প্রথম মায়াবিনের জন্য আমার অনুভূতি নেহাতে টাইম পাস। আবারও মাথা নিচু করে ফেলে অনেক। কথা আটকে আসছে তার। এরূপ স্বীকারোক্তির পিঠে বলার মতন কোনো ভাষা আদৌ কি জানা আছে তার? না, জানা নেই তো। ছেলেটা মাথা নিচু রেখে কান্না আটকাবার বৃথা চেষ্টায় মগ্ন। তখনই তার কাঁধে হাত রাখে রৌদ্র। অনিকও প্রায় সঙ্গে সঙ্গে চোখ তোলে উপরে। রৌদ্র বলল, প্রথমবার এমনটা বলেছিস, দুই স্বপ্ন ভেবে মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমনটা স্বপ্ন চিন্তা করিস না অনেক। তা না হলে আমি হয়তো ভুলে যাবো তুই আমার ভাই। অনেক সবটা শুনল কি না কে জানে। সে রৌদ্রের কথা শেষ হবার আগেই বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, কথা দিচ্ছি, আর ভুল হবে না। রৌদ্র গম্ভীর মুখে আলতো হাসল। অনেকের দিকে একবার তাকিয়ে জায়গা ত্যাগ করলো কটকট পায়। রাত্রি খুব একটা হয়নি, এই তো সবে 9:30 বাজে। রৌদ্র গটগট পায়ে বসার ঘরে ঢুকে অদূরেই দৃষ্টি ফেলে মায়ের ক্রন্দনরত মলিন মুখটা দেখতে পেয়ে বুক চিরে একটা ক্ষুদ্র নিঃশ্বাস বেরিয়ে আসে তার। রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে মায়ের কাছে। আলতো হাত বাড়িয়ে মায়ের মাথার উপর চুলগুলো আলগোছে গুছিয়ে দিয়ে বলল, এখানে এইভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটু রেস্ট নাও মা। জুবাইদা বেগম মাথা তুললেন। ছেলের দিকে নিজের ছলো ছলো চোখ জোড়া নিবদ্ধ করে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। পরক্ষণে হুহু করে কেঁদে উঠে ছেলের কোমর জড়িয়ে ধরেন তিনি। রৌদ্র মাকে জড়িয়ে ধরে আলতো হাতে। মায়ের মাথার উপর চিবুক ঠেকিয়ে নরম সুরে বলে, কেঁদো না মা, বুড়ির জন্য দোয়া করো, ও যেন ঠিক মতো সংসারটা করতে পারে। জুবাইদা বেগম ছেলের বুকে মাথা রেখে নাক টানলেন। ধীরে ধীরে মাথা উঠিয়ে ছেলের দিকে তাকালেন আবারও। রৌদ্র সযত্নে দুহাতের সাহায্যে মায়ের ভিজে থাকা আখিদয় মুছে দিল। বলল, আর কেঁদো না, পরের বার মাথা ব্যথা হয়ে যাবে। জুবাইদা বেগম মাথা নাড়ালেন, শাড়ির আঁচলে চোখ মুছলেন আলগোছে। রৌদ্র এবার পাশে বসা রাফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মেজমা, তুমিও ঘরে গিয়ে একটু রেস্ট নাও, সারাদিন তো আর কম খাটাখাটুনি করলে না। রাফিয়া বেগম ভেজা চোখে হাসলেন। মাথা নাড়িয়ে কিছু বলতে যাবেন, তার আগেই রৌদ্র আবারও বলে ওঠে, না, তোমার কোনো কথা শুনছি না, দেখি ওঠো এখান থেকে। বলে ছেলেটা রাফিয়া বেগমের হাত টেনে উঠিয়ে দেয়। তারপর তার এক হাত চেপে ধরে সিঁড়ি অবধি এগিয়ে দিয়ে বলল, যাও,
এখনও নিচে নামার প্রয়োজন নেই। অগত্যা রৌদ্রের এমন জোর দেওয়া কথায় এক প্রকার হার মানলেন রাফিয়া বেগম। তিনি বিমুগ্ধ নয়নে রৌদ্রের দিকে তাকিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল তারপর আর চোখে অদূরের চেয়ারে অন্যমনস্ক হয়ে বসে থাকা জুবাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, মায়ের খেয়াল রাখিস বাবা। রুদ্র মেজমাকে আশ্বাস দিয়ে বলে ওঠে, তুমি চিন্তা করো না মেজমা, আমি আছি মায়ের পাশে। রুদ্রের এহেন কথায় স্মিত হাসলেন রাফিয়া বেগম। প্রিয় বান্ধবীর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে। তার চলে যাবার পর রুদ্র ফিরে আসে মায়ের কাছে। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চলো মা, তোমার ঘরে যাই। জুবাইদা বেগম দুর্বল শরীরটা খানিক নাড়িয়ে দু হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। এই বয়সটার এই এক জ্বালা, কোথাও একটু বসলেই হয় অমনি হাঁটুর গিটের ব্যথায় শরীর যেন অসাড় হয়ে আসে তার। রুদ্র মায়ের এহেন পরিস্থিতি দেখে কাল বিলম্বহীন মাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে ওঠেন জুবাইদা বেগম। ছেলের দিকে হতবাক চোখে তাকিয়ে বললেন,